বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখবো হচ্ছে সাক্ষ্য আইনের 137 ধারা। মনোযোগ দেন। যে প্রশ্নগুলো লিখিত প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করতেছি, এগুলা আবার পিছনে, এগুলো যখন লিখিত 10টা প্রশ্ন শেষ হবে দেন আবার আমরা ওই 178 থেকে 78 থেকে আমরা আবার যে পর্যন্ত হয়েছে ওখান থেকে আমরা ওই ক্লিপ গুলো দিয়ে দিব এমসিকিউ সহ, সমস্যা নেই। এই জন্য চলমান এটা সাক্ষ্য আইন। তাহলে 137 এটা হচ্ছে প্রশ্ন, হচ্ছে আপনাদের রিটেনের একটা প্রশ্ন, সরাসরি 3টা বিষয় এখানে আহ, রয়েছে। 137 আমরা দেখবেন আপনাদের হেডলাইন, যাদের বই খোলা আছে দেখবেন, প্রথম বলা আছে জবানবন্দি, তারপর বলা হয়েছে জেরা, তারপর পুনঃজবানবন্দি। পরীক্ষায় প্রশ্ন আসবে পুনঃজবানবন্দি, জেরা, জবানবন্দি, এটা হলো একটা টিকা হিসেবে আসতে পারে। আরেকটা প্রশ্ন, জেরা জবানবন্দির পার্থক্য কি। তারপরে হচ্ছে আরো কিছু আছে এখানে জেরা জবানবন্দির ক্ষেত্রে, জেরার উদ্দেশ্য কি কি, জেরার উদ্দেশ্যগুলো কি কি। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে দেখবো এক্সামিনেশন ইন চিফ, যেটা প্রথমে বলছে, অর্থাৎ প্রথম হচ্ছে জবানবন্দি। এখানে মনে হচ্ছে প্রধান চিফ বলা হয়, এরকম এক প্রধান জেরা এরকম রয়েছে, এটা হলো জবানবন্দির একটা ইংরেজি বলা রয়েছে, প্রধান জেরা বা এটা জেরা, এই সরি, জবানবন্দি। মনোযোগ দেন। আইনগত সংজ্ঞাটা কি, যদি এখান থেকে ভালো লাগে এখান থেকে পড়বেন, মেন বই থেকে পড়লে মেন বইতে ভালো লাগে, যেভাবে লাগে। এখানে মেন বই থেকে আপনাদের টানছি, জাস্ট এখানে এমসিকিউ আছে, কিছু উদাহরণ আছে। জবানবন্দি, যে পক্ষ কোনো সাক্ষীকে আদালতে হাজির করে, সবাই মনোযোগ দেন, যে পক্ষকে, যে পক্ষ কোনো সাক্ষীকে আদালতে হাজির করে, হাজির কে করবে, আদালত করবে, সেই পক্ষ কর্তৃক সাক্ষীকে প্রথম যে জিজ্ঞাসাবাদ করবে, যে পক্ষ কর্তৃক, যে পক্ষ থেকে সাক্ষীকে প্রথম জিজ্ঞাসাবাদ করাবে তাকেই বলা হচ্ছে আপনাদের জবানবন্দি। বুঝতে পারছেন বিষয়টা। অর্থাৎ যে পক্ষ সাক্ষীকে প্রশ্ন করে তখন সাক্ষীকেই প্রথমে জিজ্ঞাসাবাদ করাকেই এক্সামিনেশন চিফ অথবা জবানবন্দি বলা হয়। এটা হলো মূল কথা। এটা পড়ে নেবেন, 2 3 বার 4 বার লিখবেন এটা। ব্যাখ্যাটা কি, মামলায় যে পক্ষ বাদী, রাষ্ট্রপক্ষ বিবাদী সাক্ষীকে ডাকে, মামলার বাদী বলছে রাষ্ট্রপক্ষ বিবাদী, ডাইগে এখানে অবলিক দেওয়া আছে, এটা কোনো কনফিউশন থাকার কথা না। যে পক্ষ প্রথমে তাকে প্রশ্ন করবে, তাকে প্রশ্ন করবে, তাকেই জবানবন্দি। এই প্রথম জিজ্ঞাসাকে বলা হয় প্রধান জেরা বা জবানবন্দি বা এক্সামিনেশন চিফ, যেটা হচ্ছে আমাদের জবানবন্দি হিসেবে গ্রহণ হবে। উদ্দেশ্য কি, সাক্ষীর মাধ্যমে নিজের পক্ষকে আদালতের সামনে উপস্থাপন করা। সাক্ষীর মাধ্যমে নিজের ঘটনা আদালতের সামনে, কি উদ্দেশ্য এটাই। জবানবন্দির উদ্দেশ্যটা কি, যে সাক্ষীর মাধ্যমে নিজের পক্ষ ঘটনা আদালতের সামনে, আমি যে সাক্ষ্যটা দিলাম এটা হচ্ছে আদালতের সামনে উপস্থাপন করা। উদাহরণটা কি, রাষ্ট্রপক্ষ একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী আদালত হাজির করলো, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রথম তাকে প্রশ্ন করলেন, আপনি কি দেখেছেন। এই প্রশ্ন তো পূর্বে হচ্ছে একজন চিফ, আপনি কি দেখেছেন আপনি বলেন, উনি পুরো ঘটনা বর্ণনা করবেন। আর একটা চুক্তি ভঙ্গের মামলার ক্ষেত্রে কি হতে পারে, বাদী পক্ষ যে একজন সাক্ষী আনলো, যিনি চুক্তি স্বাক্ষর উপর উপস্থিত ছিলেন, চুক্তি যখন করছে স্বাক্ষর উপস্থিত ছিলেন, বাদী পক্ষের আইনজীবী প্রথম তাকে চুক্তি সম্পর্কে প্রশ্ন করলেন। এটি হচ্ছে এক্সামিনেশন চিফ, যেটা প্রধান জবানবন্দি বা জবানবন্দি। তাহলে আমরা কি দেখলাম, যে পক্ষ সাক্ষী আদালতে হাজির করে সেই পক্ষ কর্তৃক প্রথম জিজ্ঞাসাবাদ বা করাকেই জবানবন্দি বলা হয়। সংক্ষিপ্ত নোট একের পরীক্ষার জন্য, যে পক্ষ সাক্ষী আদালতে হাজির হন সেই পক্ষ কর্তৃক প্রথম জিজ্ঞাসাবাদ করাকেই জবানবন্দি বলা হয়। ফার্স্ট এমসিকিউ, এক্সামিনেশন চিফ বা প্রধান জবানবন্দি কি, বা জবানবন্দি কি, যে পক্ষ সাক্ষীকে ডাকে তার প্রথম জিজ্ঞাসাবাদ। কে জবানবন্দি পরিচালনা করেন, যে পক্ষ, যে পক্ষ সাক্ষীকে ডাকে। এক্সামিনেশন চিফ এর উদ্দেশ্য কি, নিজের পক্ষে ঘটনা উপস্থাপন করা, আমি নিজে দেখেছি ঘটনা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে। এক্সামিনেশন চিফ এর সাধারণ কখন হয়, অবশ্যই সাক্ষ্যগ্রহণ শুরুতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, যে জবানবন্দি কখন শুরু হয়, ক্রস এক্সামিনেশন পরে, পুনর্জেরার পরে, সাক্ষ্য শুরুতে, রায় ঘোষণার পর, অবশ্যই সাক্ষ্যগ্রহণ শুরুতেই। স্টার্টিং এ এটা কি হয়, সাক্ষ্যগ্রহণ শুরুতেই হয়। নিম্নের কোনটি এক্সামিনেশন ইন চিফ অথবা জবানবন্দি নয়, যেটা হচ্ছে কি রাষ্ট্রীয় বাদী পক্ষের জিজ্ঞাসাবাদ এটা আছে, রাষ্ট্রীয় প্রথম জিজ্ঞাসা সেটা আছে, বিপক্ষের জেরা, এটা বিপক্ষের জেরা কি আমরা কি প্রথম এক্সামিনেশন নেই, জন্মদিন নেই, বিপক্ষের জেরা প্রথম কি জেরা হয় না, এটা না। আবার না আবার স্যার। আসেন, প্রথমে জবানবন্দি গেল, জবানবন্দির সঙ্গে গেলে আমরা উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং এমসিকিউ দেখলাম। এখন হচ্ছে 137 এখন হচ্ছে ক্রস এক্সামিনেশন, যেটা হচ্ছে জেরা, প্রতিপক্ষের জেরা, প্রতিপক্ষের জেরা করবেন। সাক্ষীকে বিপক্ষ, বিপক্ষ অ্যাডভার্স পার্টি বা জিজ্ঞাসাবাদ করাকে বলা হয় ক্রস এক্সামিনেশন বা জেরা। আই রিপিট, সাক্ষীকে বিপক্ষ পক্ষ কর্তৃক জিজ্ঞাসাবাদ করাকেই ক্রস এক্সামিনেশন বলে, যেটা হচ্ছে জেরা বলা হয়। বাংলা ব্যাখ্যাটা কি আমরা যদি দেখি,
মামলায় এক পক্ষ যখন সাক্ষী হাজির করে তখন এক পক্ষ যখন হাজির করে এক পক্ষ হাজির করে মামলার কোনো পক্ষ, তখন সেটা হচ্ছে কি যারা জবানবন্দি বলা হয়। একজন এক্সামিনেশন চিফ হয়, আর তখন বিপক্ষ সেই সাক্ষীকে প্রশ্ন, তখন বিপক্ষকে সেই সাক্ষীকে প্রশ্ন করেন। এই প্রশ্ন তো পূর্বেই হলো ক্রস এক্সামিনেশন, দেখছেন? তখন বিপক্ষ পক্ষ যদি কোনো প্রশ্ন করেন এবং সেই প্রশ্নতে পূর্বে হলো ক্রস এক্সামিনেশন, অর্থাৎ আমি যখন কোর্টে হাজির হই, আমি বাদী পক্ষে এসে আমার কাছে আদালতে হাজির করা হয়, তখন আমাকে আমাকে প্রশ্ন করেন, আমাকে জবানবন্দি গ্রহণ করেন যে আপনি কি আপনার বাদী হিসেবে আপনি জবানবন্দি দেন। আপনি আয়ু ছিলেন এই মামলার বাদী ছিলেন, আপনি আপনি বলেন। তখন আমি জবানবন্দি আসি, তখন যদি আসামি পক্ষ হাজির থাকেন, মনোযোগ দেন, আসামি পক্ষ যদি হাজির থাকেন তখন আমাকে জেরা করা হয়। বিপক্ষ পক্ষ যে আসামি পক্ষ আমাকে প্রশ্ন করেন, সেই প্রশ্ন করে এই প্রশ্ন উত্তর পূর্বেই হলো ক্রস এক্সামিনেশন বা প্রতিপক্ষের জেরা। আপনারা সাক্ষী দিচ্ছেন কোর্টে? কেউ আছেন কোর্টে সাক্ষী দিচ্ছেন কেউ? জি স্যার, দিছি স্যার। তার মানে কি তুমি তো আর কোনো সলিউশন দিচ্ছ যখন তোমার আমি আয়ু হিসেবে যখন যাই, তখনই তো যদি আসামি পক্ষ হাজির থাকে সেই সময় তোমাকে যদি প্রশ্ন করে সেটা কি হবে? তোমার প্রথম সাক্ষী যদি হয় সেটা হবে জবানবন্দি। আর যখন আসামি পক্ষ হাজির থাকবে তখন ওই পক্ষে উকিল পক্ষ যখন তোমাকে প্রশ্ন করবে সেটা কি হবে? জেরা হবে না? আচ্ছা, ঠিক আছে। উদ্দেশ্যটা কি এই সাক্ষ্য আইনের এই 137 ধারা, অর্থাৎ জেরার উদ্দেশ্যটা কি? জেরার উদ্দেশ্য হচ্ছে তোমার যে বক্তব্য রয়েছে, তুমি কি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, সত্যতা যাচাই করবে। তারা বলবে আপনি কি ঘটনাস্থলে ছিলেন, ছিলেন না। আপনি কি আলামত কি জব্দ করেছেন কি ঘটনাস্থলে না থানায় এসে। বলবে আপনি তো আপনি যা বলতেছেন সব মিথ্যা বলতেছেন। এই যে এরকম ক্রস একদিনের সময় এই বক্তব্যের সত্যতা যাচাই করা, এবং তোমার ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে, কোনো গরমিল থাকে, সেগুলো বের করবে। আর তোমার তুমি যে সাক্ষী হিসেবে তোমার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করতেছে। এই জেরা করার উদ্দেশ্য তিনটি: যে সাক্ষীর বক্তব্য যাচাই করা, অসঙ্গতি বের করা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা। সবাই ক্লিয়ার? প্রত্যেকটার ধারার উদ্দেশ্য জানবেন, উদ্দেশ্য না জানা খালি গপ করে খালি মেন বই পড়ে যায় না। আপনাদের যে মেন বই আছে গপ পড়ে যায় না। উদাহরণটা কি হতে পারে? রাষ্ট্রপক্ষ একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করলো, এবং রাষ্ট্রপক্ষ প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করলো, রাষ্ট্রপক্ষ সরাসরি ডিরেক্ট উইটনেস। রাষ্ট্রপক্ষ তাকে প্রথম প্রশ্ন করলো, সেটা হলো জবানবন্দি বা একজন চিফ। এরপর আসামি পক্ষ আইনজীবী প্রশ্ন করলো, আপনি ঘটনাস্থলে কত দূরে ছিলেন? যে আপনি কত দূরে ছিলেন, ঘটনাস্থল থেকে কত দূরে ছিলেন? এই তো 10 মিটার 5 মিটার। এমন আবার সাক্ষী যদি অনেক দূরে থাকে, সেটা কি জেরার ক্ষেত্রে সেটা তো আহ গরমিল পাওয়া যাবে। ঘটনার সময় আলো কি ছিল, আলো কি ছিল কি ঘটনার সময় আপনি যখন আলো ছিল কি, হ্যাঁ ছিল। এটাই হচ্ছে ক্রস এক্সামিনেশন। চুরি মামলার ক্ষেত্রে কি হতে পারে? বাদী পক্ষের সাক্ষী বলে আমি আসামিকে চুরি করতে দেখেছি, প্রত্যক্ষ সাক্ষী। বিপক্ষে আইনজীবী যারা বললো যে আপনার সাথে আসামির পূর্ব শত্রুতা আছে কি, চুরি করতে দেখছে। আর আসামির যদি পূর্ব শত্রুতা থেকে থাকে তাহলে তো এটা ক্রস এক্সামিনেশন, যদি তাহলে তো অন্য কিছু হবে যে পূর্ব শত্রু ফাঁসাই দেওয়া হয়েছে। এটি হচ্ছে ক্রস এক্সামিনেশন, কারণ প্রশ্ন করেছে বিপক্ষ পক্ষ। তাহলে আমরা এটাকে সংক্ষিপ্ত নোট কি দিতে পারি? বিপক্ষ পক্ষ কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা, আই রিপিট, বিপক্ষ পক্ষ কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাকে ক্রস এক্সামিনেশন বলা হয় বা জেরা বলা হয়। এর উদ্দেশ্য হলো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ও বক্তব্য যাচাই করা। আমরা দেখলাম ফার্স্টে এমসিকিউ। এই ক্রস এক্সামিনেশন কে পরিচালনা করেন? অবশ্যই বিপক্ষ পক্ষ। ক্রস এক্সামিনেশন কখন হয়? অবশ্যই এক্সামিনেশন চিফস এর আগে না পরে? অবশ্যই আগে হচ্ছে প্রথম জন্মদিন, পরে এক্সামিনেশন চিফ এর পরে হবে। আচ্ছা, ক্রস এক্সামিনেশনের উদ্দেশ্য কি? আমরা দেখলাম যে সাক্ষীর বক্তব্য যাচাই ও পরীক্ষা করা। ক্রস এক্সামিনেশন শব্দের অর্থ কি? ক্রস এক্সামিনেশন প্রতিপক্ষের কি? জেরা, প্রতিপক্ষের জেরা। নিম্নের কোনটি ক্রস এক্সামিনেশন নয়? অবশ্যই যে পক্ষে সাক্ষী ডেকেছে তার প্রশ্ন। সাক্ষী যদি ডাকে তার প্রশ্ন করলে হবে, বিপক্ষ পক্ষ প্রশ্ন করলে সেটা জেরা হবে, খেয়াল রাখবেন। এখন আমরা আরেকটা দেখবো যে পুনঃ জবানবন্দি, রি এক্সামিনেশন। এক্সামিনেশন ইন চিফ, এখন দেখবেন ক্রস এক্সামিনেশন, এখন রি এক্সামিনেশন, অর্থাৎ কি যেটা হচ্ছে পুনঃ জবানবন্দি। একদম সহজ, জবানবন্দি দেওয়ার পর যদি আবার পুনরায় যদি সাক্ষী হাজিরকে পুনরায় যে জবানবন্দি নেবেন সেটা হচ্ছে পুনঃ জবানবন্দি। অর্থাৎ আইনগতভাবে যে আমরা স্টাডি করে যেটা পাই, যে পক্ষ সাক্ষীকে আদালত হাজির করেছে, যে পক্ষ সাক্ষী আদালত হাজির করেছে, তার ক্রস এক্সামিনেশন হয়ে গেছে। আফটার ফিনিশিং ক্রস এক্সামিনেশন, দেন এগেইন এক্সামিনেশন বা এক্সামিনেশন চিফ, সেটাই হচ্ছে রি এক্সামিনেশন বলা হয়। তার মানে আমি কি বললাম? যে পক্ষ সাক্ষী আদালত হাজির করেছে তার যখন ক্রস এক্সামিনেশন সম্পূর্ণ হয়েছে, সেই সকল সাক্ষীকে পুনরায় যখন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে রি এক্সামিনেশন, পুনঃ জবানবন্দি। আমরা যদি আর একটু ব্যাখ্যা দেয়, ধরা যায় একজন সাক্ষী আদালত হাজির হলো, তো প্রথম তাকে তার যে পক্ষ দেখেছে তার জেরা, যে পক্ষে এক্সামিনেশন হয়েছে তার পক্ষে যে তার জেরা হয়েছে। এখন পরে হবে ক্রস এক্সামিনেশন। প্রথম হচ্ছে জবানবন্দি, পরে হচ্ছে ক্রস এক্সামিনেশন। এখন বিপক্ষে জেরা হইলো, এখন এরপর যদি প্রথম পক্ষ আবার সাক্ষী প্রশ্ন যে কোনো অস্পষ্টতা ব্যর্থতা সমাধানের জন্য কোনো প্রশ্ন করে থাকেন, যে আমরা আমার পুনঃ জবানবন্দি গ্রহণ করছি, সেটা হবে রি এক্সামিনেশন। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ক্রস এক্সামিনেশন সময় উত্থাপিত যে কোনো ব্যর্থতা বা অস্পষ্টতা পরিষ্কার করা। এই ক্রস এক্সামিনেশনটা যে নেয়, কেন নেয়?
এই কেন নিচ্ছে, যে একটু ব্যর্থতা বা অস্পষ্টতা পাওয়া গেছে এই জন্য নিচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এটাই। কোনো প্রয়োজন ছিল না, তারপর আবার নেই, আবার রিএক্সামিনেশন করা হয়েছে, নিজের পক্ষে প্রমাণ শক্তিশালী করা, যে আমি একটু জন্মদিন আবার নিলাম, নিজের পক্ষের প্রমাণটা কি করে শক্তিশালী করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। উদাহরণটা কি? রাষ্ট্রপক্ষ সাক্ষী বলে আমি দেখেছি আসামি ছুরি দিয়ে আঘাত করেছে, এক্সামিনেশন প্রথম সাক্ষী প্রথম বলেছে। আসামি পক্ষ প্রশ্ন করলো আপনি কত দূরে ছিলেন, এটা ক্রস এক্সামিনেশন হয়েছে। পুনরায় জন্মদিন যখন নেবেন, যে রাষ্ট্রপক্ষ আবার জিজ্ঞাসা করলো আপনি কি সত্যিই, আপনি কি সত্যি আলো আলো ঠিক ছিল না ঘটনা পরিষ্কার দেখেছেন, তখন এটা আবার সেই রি এক্সামিনেশন করা হয়। চুরি মামলা কি হলো? বাদীপক্ষ সাক্ষী বলে আমি আসামি চুরির সময় দেখেছি। জেরার সময় কি বললো, আপনি কি আগে আসামির সঙ্গে ঝগড়া করেছিলেন? এটা জেরা করলে ঝগড়া করেছিলেন, আগে কি ঝগড়া করেছিলেন যে চুরি মামলা দিলেন? চুরি মামলা দিলেন বলবেন না, ঝগড়া করেছিলেন, একটা প্রশ্ন প্রশ্ন করে বলে ক্রস এক্সামিনেশন করলো। বাদীপক্ষ জিজ্ঞাসা করলো আপনি কি সত্যি সরাসরি চুরি দেখেছেন, শুধু না অনুমান নয়, আপনি কি সত্যি কি দেখেছেন নাকি শুধু অনুমান নয়, এটাই হচ্ছে রি এক্সামিনেশন। সংক্ষিপ্ত আমরা বলতে পারি যে রি এক্সামিনেশন হলো এক্সামিনেশন চিফের পরে অর্থাৎ জবানবন্দির পরে, এবং তারপর ক্রস এক্সামিনেশন। এই ক্রস জবানবন্দি এবং ক্রস এক্সামিনেশন যখন শেষ হবে, যে পক্ষের সাক্ষীকে পুনরায় কোনো জিজ্ঞাসাবাদ করবে, এই পুনরায় জিজ্ঞাসাবাদ করাই হচ্ছে আমাদের কি ক্রস রি এক্সামিনেশন। উদ্দেশ্য হলো তার ব্যর্থতা অস্পষ্টতা সমাধান করা। তাহলে আমরা কি দেখলাম? রি এক্সামিনেশন কে পরিচালনা করেন? অবশ্যই যে পক্ষ সাক্ষী ডেকেছে। রি এক্সামিনেশন কখন হয়? কি? অবশ্যই ক্রস এক্সামিনেশনের পরে, এটা ভেরি ইম্পর্টেন্ট। রি এক্সামিনেশন উদ্দেশ্য কি? অবশ্যই ক্রস এক্সামিনেশনটাকে ব্যর্থতা অস্পষ্টতা পরিষ্কার করা। এবং রি এক্সামিনেশন কোনটি নয়, এখানে কোনটি? এই যে কোনো যারা পরে করা যারা বিপক্ষের প্রশ্ন, বিপক্ষ প্রশ্নগুলো কি রি এক্সামিনেশন নয়। রি এক্সামিনেশন কিভাবে এক্সামিনেশনের সাথে সম্পর্কিত হয়? অবশ্যই প্রথম হচ্ছে হবে কি, যারা এক্সামিনেশন চিফ ক্রস এবং রি এক্সামিনেশন এটার সাথে একটা সাথে রিলেটেড। যদি রি এক্সামিনেশন হয় আগে হবে এক্সামিনেশন চিফ জবানবন্দি, পরে হবে ক্রস এক্সামিনেশন, ক্রস করবে, ক্রস শেষ হলে রি এক্সামিনেশন চলে যাবে। এখানে একটা টেবিল আছে তুলনা হবে, আপনারা একটু পড়ে নেবেন। এবং 10টা এক্সট্রা ভাবে আমি আপনাদের এমসিকিউ দিচ্ছি এখানে এই দ্বারা, মোটামুটি ভালো লাগবে আশা করি। এই ছিল আমাদের 137 দ্বারা। আমি যে সেই পিডিএফটা বা শীটটা দিচ্ছি আপনারা এই শীটটা এখান থেকে চেষ্টা করবেন সর্বোচ্চ পড়ার জন্য। এখানে উদাহরণ দেওয়া আছে, কার পরীক্ষা প্রশ্ন আসবে, জন্মদিন যার মানে শর্ট করে যদি 3টা এসে পড়ে 3টা ছোট ছোট করে লিখে দেবেন, ফুল মার্ক 5 5 বা 6, বা এসে থেকে সায়েন্স পেপারের জন্য 7 মার্ক বা 6 মার্ক হলে একটু এইভাবে প্লট করে লিখবেন। পরীক্ষা হলে যদি এক লাইন করে মাইরে আসেন, মার্ক মার্ক 5-এর ভিতরে কত দিবে? 3 দিবে।